কখনো ভেবে দেখেছেন একটা মাত্র ভাষণ কিভাবে একটা আস্ত দেশের চিন্তার মোড় ঘুরিয়ে দিতে পারে? অবিশ্বাস্য মনে হলেও ঠিক এটাই হয়েছিল 1837 সালে, যখন রাল্ফ ওয়াল্ডো এমারসন তার বিখ্যাত দ্য আমেরিকান স্কলার ভাষণটা দিয়েছিলেন। চলুন আজ আমরা সেই গল্পটাই শুনব, দেখব কিভাবে এই একটা ভাষণ আমেরিকার জন্য এক নতুন বুদ্ধিবৃত্তিক স্বাধীনতার দরজা খুলে দিয়েছিল। আচ্ছা, স্বাধীনতা এই শব্দটা শুনলে আমাদের মাথায় প্রথমে কি আসে? হয়তো কোনো দেশের রাজনৈতিক মুক্তি, তাই না? কিন্তু স্বাধীনতা কি শুধু এটুকুই? একটা দেশ রাজনৈতিকভাবে স্বাধীন হয়ে গেলেই কি তাকে পুরোপুরি স্বাধীন বলা যায়? এই প্রশ্নটাই আরও বড় হয়ে দেখা দেয় যখন আমরা ১৯ শতকের আমেরিকার দিকে তাকাই। ওরা কিন্তু রাজনৈতিক স্বাধীনতা পেয়ে গিয়েছিল, কিন্তু আসল লড়াইটা, মানে চিন্তার লড়াইটা, তখনও কেবল শুরু হতে যাচ্ছিল। কারণটা কি? কারণ রাজনৈতিকভাবে স্বাধীন হলেও আমেরিকা তখনও একটা অদৃশ্য শেকলে বাধা ছিল। ওরা ছিল ইউরোপের এক সাংস্কৃতিক কলোনি বা উপনিবেশ। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন, দেশটা রাজনীতিকভাবে স্বাধীন হয়ে গেছে ব্রিটেন থেকে, এটা ঠিক, কিন্তু তাদের সংস্কৃতি, তাদের চিন্তাভাবনা সবকিছু তখনও পুরোপুরি ইউরোপের ওপর নির্ভরশীল। ওদের সাহিত্য, দর্শন, শিল্পকলা যা কিছু ছিল সবই ছিল ইউরোপের একটা অনুকরণ মাত্র। আমেরিকার নিজের কোনো গলা, নিজের কোনো স্বর তখনও তৈরি হয়নি। এমারসন নিজেই অবস্থাকে কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন তাদের পড়াশোনাটা হয়ে গেছে মেন্ডিকেন্ট অ্যান্ড সাইকোফেন্টিক, মানে অনেকটা ভিখারির মতো পরনির্ভর আর চাটুকারদের মতো। সোজা কথায় ওরা মৌলিক চিন্তা না করে শুধু ইউরোপের থেকে জ্ঞান ভিক্ষা করছিল। তো এই যে একটা বুদ্ধিবৃত্তিক পরাধীনতার পরিবেশ, এর মধ্যেই কিন্তু একটা নতুন শক্তিশালী কণ্ঠস্বর জেগে উঠল রাল্ফ ওয়াল্ডো এমারসনের। আর হার্ভার্ড ইউনিভার্সিটির মঞ্চ থেকে তিনি এমন একটা ডাক দিলেন যা আমেরিকার ইতিহাসকেই একটা নতুন দিকে ঘুরিয়ে দিল। দিনটা ছিল 1837 সালের 31শে আগস্ট। রাল্ফ ওয়াল্ডো এমারসন একটা ভাষণ দিলেন যা আমেরিকার পুরো বুদ্ধিবৃত্তিক জগৎকে একেবারে নাড়িয়ে দিয়ে গেল। এটা কিন্তু শুধু একটা সাধারণ বক্তৃতা ছিল না, না, এটা ছিল একটা ঘুম ভাঙানোর ডাক, একটা জাগরণের আহ্বান। এই ভাষণটা এতটাই প্রভাবশালী ছিল যে পরে এর নামই হয়ে যায় আমেরিকার বৌদ্ধিক স্বাধীনতার ঘোষণাপত্র। মানে ঠিক যেমন রাজনীতিক স্বাধীনতার জন্য ঘোষণাপত্র ছিল, এটাও ছিল চিন্তার স্বাধীনতার জন্য একটা ঘোষণাপত্র। অনুকরণ ছেড়ে বেরিয়ে এসে নিজেদের পরিচয় তৈরি করার একটা বিপ্লবী ডাক। তো এই যে এত বড় একটা সমস্যা, এর সমাধানটা কি? এমারসনের একটা দারুণ সমাধান দিলেন। তিনি বললেন আমেরিকাকে তৈরি করতে হবে এক নতুন ধরনের স্কলার বা পণ্ডিত, আর তার নাম দিলেন ম্যান থিঙ্কিং। এই ম্যান থিঙ্কিং বা চিন্তাশীল মানুষটা কে? ইনি হলেন সেই স্কলার যিনি তোতা পাখির মতো শুধু অন্যের কথা বলে যান না, না, তিনি নিজের মতো করে ভাবেন, নিজের অভিজ্ঞতা থেকে শেখেন আর একেবারে নতুন জ্ঞান তৈরি করেন। সোজা কথায় তিনি বইয়ের দাস নন, বরং চিন্তার জগতের রাজা। এখানে পার্থক্যটা কিন্তু আকাশ আর পাতালের মতো। দেখুন, একদিকে আছে ম্যান থিঙ্কিং, যার বুদ্ধিটা জীবন্ত, যে নতুন কিছু সৃষ্টি করে, আর অন্যদিকে আছে মেরে থিঙ্কার, যে শুধু মরা জ্ঞান বয়ে বেড়ায় আর নকল করে। একজন হলো জীবন্ত আত্মা, আর অন্যজন অন্যের চিন্তার তোতা পাখি। একজন সত্যিকারের পণ্ডিত, আর একজন শুধুই একটা বইয়ের পোকা। এমারসন কিন্তু এই ম্যান থিঙ্কিং হয়ে ওঠার একটা রাস্তাও দেখিয়ে দিয়েছেন। তিনি ৩টা বড় প্রভাবের কথা বলেছেন। ১ নম্বর এবং সবচেয়ে জরুরি হল প্রকৃতি। প্রকৃতি আমাদের আসল শিক্ষক, আমাদের আত্মার আয়না। ২ নম্বর হল বই। বই হল অতীতের জ্ঞান ভাণ্ডার, কিন্তু এটাকে ব্যবহার করতে হবে অনুপ্রেরণা হিসেবে, নকল করার জন্য নয়। আর ৩ নম্বর হল কাজ, মানে বাস্তব অভিজ্ঞতা। জ্ঞান তো পেলাম, কিন্তু সেটাকে তো বাস্তব জীবনে কাজে লাগিয়ে পরীক্ষা করে দেখতে হবে, তাই না? বই নিয়ে এমারসনের একটা অসাধারণ কথা আছে, যা এই প্রসঙ্গে একদম পারফেক্ট। তিনি বলেছেন, সঠিকভাবে ব্যবহার করলে বইয়ের চেয়ে ভালো কিছু নেই, কিন্তু অপব্যবহার করলে এর চেয়ে খারাপ কিছুও নেই। মানে এটা খুব সহজ। বই যদি আমাদের নতুন করে ভাবতে না শেখায়, উল্টে আমাদের চিন্তাকে পরাধীন করে ফেলে, তাহলে তো সেটা জ্ঞানের বদলে অজ্ঞানতাই বাড়াবে। আচ্ছা, তো এই নতুন আমেরিকান স্কলারদের কাজটা ঠিক কি? শুধু পড়াশোনা করা আর জ্ঞান জমানো? না, এমারসনের মতে তাদের দায়িত্বটা ছিল এর চেয়ে অনেক অনেক বড়। একজন স্কলারের যত দায়িত্ব আছে তার সব কিছুর মূলে রয়েছে একটাই জিনিস, সেলফ ট্রাস্ট বা আত্মবিশ্বাস। মানে চারপাশের হাজারটা মতামতের ভিড়ে হারিয়ে না গিয়ে নিজের ভেতরের কণ্ঠস্বরকে, নিজের বিচার বুদ্ধিকে বিশ্বাস করা, এটাই হলো আসল শক্তি। একজন স্কলারের আসল দায়িত্ব হল সমাজের বিবেক হয়ে ওঠা। তারা নিজের চিন্তার ওপর ভরসা রেখে গোটা সমাজকে সত্যের পথ দেখান।
আর এই সত্যের জন্য যদি কষ্ট দারিদ্র্য বা একাকিত্ব মেনে নিতে হয় তারা তাই করেন, কারণ তাদের লক্ষ্য নিজের লাভ নয়, মানবজাতির সেবা করা। আর তারা সবচেয়ে বড় যে সত্যিটা বোঝেন তা হল চরিত্র বুদ্ধির চেয়ে অনেক বড়। এমারসন খুব স্পষ্টভাবে বলে দিয়েছেন, একজন সত্যিকারের স্কলারের কাজ লাইব্রেরির কোনায় নিজেকে লুকিয়ে রাখা নয়। তার আসল কাজ হল পৃথিবীকে দেখা আর সমস্ত মানুষের জন্য অনুভব করা। আর ঠিক এখানেই এমারসন তার সবচেয়ে শক্তিশালী কথাটা বলেন। তিনি বলেন, স্কলার পৃথিবীর চোখ, স্কলার পৃথিবীর হৃদয়। মানে স্কলার হলেন এই পৃথিবীর চোখ আর এই পৃথিবীরই হৃদয়। তিনি সমাজের হয়ে সত্যটা দেখেন আর সমাজের হয়ে সবটা অনুভব করেন। এক কথায় তিনি সমাজের চোখ আর বিবেক। তো এমারসনের এই যে এত শক্তিশালী সব ধারণা, এর ফল কি হলো? এটা আমেরিকার বুকে একটা নতুন রেনেসা বা নবজাগরণের জন্ম দিল। এমারসনের ভাষণটা আমেরিকায় একটা নতুন শৈল্পিক আর সাহিত্যিক বিপ্লবের আশা জাগিয়ে তুলল। এটা ছিল ইউরোপের ছায়া থেকে বেরিয়ে এসে নিজেদের একটা সংস্কৃতি গড়ে তোলার জন্য এক বিরাট অনুপ্রেরণা। এমারসন ভবিষ্যতের জন্য একটা অসাধারণ স্বপ্ন দেখিয়েছিলেন। তিনি এমন একটা সাহিত্যের স্বপ্ন দেখেছিলেন যার গল্পগুলো হবে আমেরিকার সাধারণ মানুষদের নিয়ে। তিনি একটা সম্পূর্ণ আলাদা মৌলিক আমেরিকান পরিচয় তৈরির ডাক দিয়েছিলেন। তার স্বপ্ন ছিল এমন এক শিল্প বিপ্লবের যার ভিত্তি হবে আত্মবিশ্বাস আর সৃজনশীলতা। আর সবচেয়ে বড় কথা, তিনি এমন একটা আমেরিকার স্বপ্ন দেখেছিলেন যেটা শুধু ক্ষমতা বা শক্তি দিয়ে চলবে না, চলবে তার চিন্তাশীল মানুষদের দেখানো পথে। দেখুন, এমারসনের এই কথাগুলো ছিল ১৯ শতকের আমেরিকার জন্য। কিন্তু একটু ভেবে দেখুন তো, আজকের এই যুগে যেখানে চারদিক থেকে শুধু তথ্য আর অন্যের মতামত আসছে, এই সময়ে দাঁড়িয়ে একজন মানুষ কিভাবে তার নিজের আসল কণ্ঠস্বরটা খুঁজে পাবে? প্রশ্নটা কিন্তু আজও ঠিক ততটাই জরুরি, তাই না?